নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দহনকাল কলমে রিমিতাকর, পর্ব 8। দাদার দিকে তাকিয়ে রুষা বেশ শান্ত গলায় বলল, মায়ের একা থাকা নিয়ে তুই ভাবিস না, আমি অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছি। আমার এক বন্ধুর চেনাশোনা একটা ওল্ড এজ কেয়ার সেন্টারে কথা বলেছি, ওরা সব ব্যবস্থা করে দেবে। সেন্টারের স্টাফ উইকে 3 দিন করে বাড়িতে আসবে, যাবতীয় দেখাশোনা করবে, মানে বাড়ির কাজ, ইলেকট্রিক বিল জমা, মায়ের ওষুধপত্র, এভরিথিং। এদিকে কৃষ্ণা রান্নাবাড়ির কাজের জন্য তো থাকছেই, আর দুবেলা দুজন আয়া মায়ের জন্য থাকছে। ওল্ড এজ কেয়ারের স্টাফরা জিনিসপত্র কিনে বিলটা তোকে বা আমাকে পাঠিয়ে দেবে, আমরা অনলাইনে পেমেন্ট করে দেবো। এছাড়া হসপিটালে ভর্তি করতে হলে তো ওরাই সব ব্যবস্থা করবে, এমনকি মায়ের রেগুলার চেক আপ পর্যন্ত ওরাই নিয়ে যাবে। রুষা আরও অনেক কিছু বলে যাচ্ছিল, কিন্তু ঋষির কানে ঢুকছিল না। সে শুধু ভাবছে যে এই প্রস্তাবগুলো রুষা তার সামনে রাখছে কি করে। সেই 6 বছর বয়স থেকে ঋষিকে বোঝানো হয়েছে বোন ছোট, তাই বোনকে খুশি রাখার দায়িত্ব দাদার। খুব ছোটোবেলায় বল, খেলনা, গাড়ি বোন যখন যা চাইতো সব কিছু অবলীলায় ঋষিকে দিয়ে দিতে হয়েছে। বাবা প্রায় বলতো যে সত্যিকারের বড় হতে গেলে মনটা বড় থাকতে হয়। যাই হোক, সেই থেকে রুষার সব চাহিদা মেনে নেওয়া ঋষির অভ্যাসে পরিণত হয়েছে। নিজেকে বঞ্চিত করে বোনকে খুশি করতে ঋষি কখনো দুবারও ভাবেনি। কিন্তু আজ রুষা যেটা করতে চাইছে সেটা মেনে নেওয়া ঋষির পক্ষে অসম্ভব। সেই সাথে পৃথার বলা কথাগুলো তার মনে পড়ছে। এখন সে বুঝতে পারছে যে সত্যি রুষা তাকে সন্দেহ করে, এতটাই সন্দেহ করে যে নির্বাক চলৎশক্তিহীন মাকে সে অচেনা অজানা মানুষদের তত্ত্বাবধানে রাখতে চায়, অথচ নিজের দাদার কাছে নেই। দাদা কিছু তো বল। এই ব্যবস্থা তাহলে ফাইনাল রইল, কাল সকালে সেন্টারের ইনচার্জকে আসতে বলে দিই, ডিটেলস জেনে নিবি। আর ওদের চার্জ অনেকটাই হাই, তবে ওটা নিয়ে ভাবিস না, আমি ম্যানেজ করে নেব। ঋষি ভেতরে ভেতরে শক্ত হচ্ছে। আজ তাকে রুষাকে না বলতেই হবে, নিজের অপমানের জবাব দিতে হবে। সে থাকতে মা একা থাকবে, মায়ের দেখাশোনা অন্য কেউ করবে, এই ভাবনাটা কত বড় অন্যায়, সেটাই রুষার জানা দরকার। ঋষি ঘাড় নাড়ল, তারপর বলল, মা আমার ফ্ল্যাটে থাকবে এবং কোন ক্যামেরা বসবে না, বাবার কাজ মিটে গেলে আমি আমার ফ্ল্যাটে কিছু ফার্নিচার করাবো। ততদিনে আমরা 4 জন এখানে থাকবো, তারপর কাজ হয়ে গেলে মাকে নিয়ে পাকাপাকিভাবে ফ্ল্যাটে চলে যাব, এটাই ফাইনাল। এর বাইরে কোনো কিছু হবে না, তুই তোর কাজে যা। কাল গুছিয়ে নে, কথা বাড়াস না, এই প্রসঙ্গে আর একটাও কথা হবে না। রুষা দাদার মুখের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, সে যেন এক নতুন দাদাকে দেখছে। ঠিক এইভাবে দাদা কখনো তার সঙ্গে কথা বলেনি, কিন্তু দাদার কথা শুনে চুপচাপ মেনে নেওয়ার মেয়ে আর যেই হোক রুষা না। তাই প্রথমটা ঘাবড়ে গেল, কয়েক মিনিটের মধ্যে সে সমর্থি ধারণ করল। মানে তোর কথাই সব হবে? আমার কথা বা ইচ্ছের কোনো মূল্য থাকবে না? না থাকবে না। কেন? কারণ গত 20 বছর তোর থেকে বাবা মায়ের বহুগুণ বেশি দায়িত্ব আমি পালন করেছি, এবং আগামী দিনগুলোতেও মায়ের জন্য সব কিছু আমাকেই করতে হবে। তোর কথা তখনই শুনবো যখন তুই এই শহরে পাকাপাকিভাবে থাকবি। যদি থাকিস তাহলেই আমরা আলোচনায় বসবো। কি বলছিস? ভেবে বলছিস? আমি আমার মায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না? না, পারবি না। রাত হয়েছে, আর কথা বাড়াস না, ঘরে চলে যা। কিন্তু মা যতদিন বেঁচে আছে মায়ের কথা আমাকে ভাবতেই হবে। ক্যামেরা না বসালে মাকে তোর বাড়িতে আমি পাঠাতে পারবো না। কেন? আমি কি মায়ের ছেলে নই? মা কি অন্য কারোর বাড়ি যাচ্ছে? আমি কি মায়ের খারাপ হোক চাইব? তুই না চাইলেও অন্য কেউ চাইতে পারে, তুই তো সারাদিন বাড়ি থাকবি না। পৃথার সম্পর্কে এত নিচু ধারণা তোর হলো কেন? ও কী করেছে আমায় বল? তাছাড়া ও তো নিজের হাতে কিছু করবে না, আয়া থাকবে। এতদিন বাবা ছিল, আমি নিশ্চিন্তে ছিলাম, কিন্তু এখন আমি আমার চোখের আড়ালে কাউকে বিশ্বাস করব না। যেহেতু মা এখন কথা বলতে পারছে না, সেহেতু যে আমাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমার তো কিছু করার নেই, আমি তো বলেই দিয়েছি তুই কলকাতায় পার্মানেন্টলি থাকলে তবেই তোর সঙ্গে আলোচনায় বসবো, তার আগে মায়ের ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নেব। তাহলে এটাই তোর শেষ কথা? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, এটাই আমার শেষ কথা। ঋষি উঠে সোজা পাশের ঘরে চলে গেল। ঘরে ঢুকে দেখলো দরজার পাশে পিপি দাঁড়িয়ে আছে। যাই হোক, ঋষি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। 5 তলা ফ্ল্যাটের ওপর থেকে বহু দূর পর্যন্ত দেখা যায়। যত দূর চোখ যায় কেবল ছোট বড় বাড়ি আর বহুতল। রাতের অন্ধকারে দিগন্ত প্রসারিত আলোর মালা যেন ছড়িয়ে পড়ছে। ঋষির ভেতর এখন 2 রকমের অনুভূতি হচ্ছে।
একতার এখন নিজেকে বেশ তৃপ্ত লাগছে। সে যা যা বলবে ভেবেছিল সব বলতে পেরেছে। হয়তো আরও অনেক কিছু বলতে পারতো। হয়তো চোখে আঙুল দিয়ে সে রুষাকে দেখিয়ে দিতে পারত যে তার কোন কোন অন্যায় আবদার সে এতদিন বিনা প্রতিবাদে মেনে নিয়েছে। কিন্তু সেগুলো না বললেও সে তার নিজের দাবিতে শেষ অবধি অবিচল থাকতে পেরেছে। কিন্তু অন্যদিকে ঋষির ভেতরে একটা আতঙ্ক কাজ করছে। রুষাকে তার থেকে ভালো কেউ চেনে না। সহজে হার মেনে নেওয়ার মেয়ে সে নয়। জীবনে কখনো সে কারোর কাছে হার মানেনি। এবার কি এত সহজে সে হার মানবে? ঋষি, খাবি চল, দই মেখে রেখেছি, তার আগে একটু জল খা। ঋষি দেখলো এক গ্লাস জল নিয়ে পিপি পাশে এসে দাঁড়িয়েছে। পিসির হাত থেকে জলের গ্লাসটা নিয়ে ঋষি চেয়ারে বসলো। তারপর এক নিঃশ্বাসে জল শেষ করে বলল, সব শুনেছ পিপি? আমি কি কিছু ভুল বললাম? তুমি কি বলো? সুজাতা ঋষির কাঁধে সস্নেহে হাত রাখে। জীবনে এই প্রথমবার তুই একদম ঠিক বলেছিস। কিন্তু আমার প্রশ্ন হলো, রুষার কি মাথায় দোষ হয়েছে? এতটা উদ্ধত কেউ বরাবর, নাকি বয়সের সাথে সাথে বেড়েছে? কী সব বলে চলেছে? ওর এইসব কথা যদি মেজদা শুনতো কি বলতো? এমন অসুস্থ মাকে কি কেউ বাইরের লোকের দায়িত্বে তুলে দেয়? ওকে সারাদিন ক্যামেরায় চোখ দিয়ে বসে থাকবে? আর যদি খারাপ কিছু দেখে তাহলে ওই বা কী করবে? ওখান থেকে ছুটে আসতে পারবে? সেই তো তোকেই ফোন করবে। সত্যি বলছি, ওর কথাগুলো শুনে মনে হচ্ছিল ছুটে গিয়ে ওর গালে একটা চর কষায়। বাবা মা দুজনেই ওকে কোনোদিনও শাসন করতে পারেনি। সেই নার্সারি থেকে প্রতি ক্লাসে রেকর্ড নাম্বার নিয়ে রুষা ফার্স্ট হতো। প্রশংসা আর প্রাইজে বাবা মা ভেসে গিয়েছিল। ওর কোনো দোষ বাবা মায়ের চোখে পড়তো না। আর তখনই হয়তো ধীরে ধীরে রুষার মধ্যে ঔদ্ধত্যের চারাগাছটা বেড়ে গেছে। আর আজ সেই চারাগাছে মহিরুহের আকার ধারণ করেছে। যাকে কাল রুষা গেলে তুই হাঁপ ছেড়ে বাঁচবি। যা বলেছিস একদম ঠিক বলেছিস। নিজের কথা থেকে এক চুলও নড়বি না। পিসির সাথে কথা বলার পর রাতে খাবার খেয়ে ঋষি শুয়ে পড়ল। আজকাল রাতে তার কিছুতেই ঘুম আসতে চায় না। এক তো মাটিতে শোয়া অস্বস্তি আছে, তারপর বাবার মৃত্যুর আগের 4-5 দিনের উদ্বেগজনক অবস্থা দেখে আজ পর্যন্ত তার ওপর দিয়ে যেন ঘূর্ণিঝড় বয়ে চলেছে। এক রুষাকে সামাল দিতে তার হিমশিম অবস্থা। একটার পর একটা ঘটনা ঘটিয়ে রুষা যেন তাকে চুরমার করে দিচ্ছে। আর তারই প্রতিক্রিয়া ঋষির ক্লান্ত মস্তিষ্ককে আঘাত মেরে রাতের পর রাত জাগিয়ে রাখছে। আজকের ঘটনা খুব সংক্ষেপে সে পৃথাকে বলেছে। পৃথা খুশি হয়েছে যে সে রুষার প্রস্তাব মেনে নেয়নি। এতদিনে হয়তো তার স্বামীর প্রতি কিঞ্চিত ভরসা জন্মালো। কিন্তু সমস্যা হলো, রুষার প্রস্তাবটা রূপায়িত হলে হয়তো বা পৃথা এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হতো। তাদের ফ্ল্যাটে মায়ের যাওয়াটা রুষার ঠিক মনে গ্রহণ করতে পারছে না খুশি মনে। সে ছেলে মেয়ের পড়াশোনার অসুবিধা নিয়ে চিন্তা করছে। ভাবছে মাকে ছেড়ে এদিক ওদিক কোথাও বেড়াতেও যাবে না। কাল সন্ধ্যা ঘরের মধ্যে আয়াদের অচেনা অজানা মানুষদের উপস্থিতি একটা ভয়ঙ্কর কারণ। যদিও পৃথা এসব নিয়ে ঋষির সাথে খোলাখুলি আলোচনা করেনি, তবুও তার কথার মাঝে লুকিয়ে থাকা আসল সত্যটা বুঝতে ঋষির অসুবিধা হয়নি। ঋষি বুঝতে পারছে ঈশান করে আবার মেঘ জমতে শুরু করেছে। রুষা চলে গেলেও তার নিস্তারেই নতুন সমস্যা শুরু হবে। মাকে নিজের কাছে রাখতে তখন হয়তো তাকে রীতিমতো স্ত্রী সন্তানের সাথে লড়াই চালিয়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে ঋষির চোখ বুজে এসেছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ধড়মড়িয়ে উঠল, দেখলো শেখরের ফোন। খুব আশ্চর্য হলো। শেখর মানে রুষার স্বামী কাল ভদ্রে তাকে ফোন করে। এমনকি বাবা মারা যাওয়ার পর মাত্র কয়েক মিনিটের জন্য শেখরের সাথে তার কথা হয়েছে। সেই শেখর আজ এত রাতে হঠাৎ ফোন করছে কেন? ফোনটা তুলে ওপাশ থেকে ভেসে এলো রুক্ষ গলা। আপনারা ভাই বোন কী শুরু করেছেন বলুন তো? কী করেছি? আপনি রুষাকে কলকাতায় পার্মানেন্টলি থাকতে বলেছেন? না, একবারও বলিনি। শুধু বলেছি পাকাপাকিভাবে কলকাতায় থাকলে তবেই আমি ওর সাথে মা কোথায় থাকবে সে নিয়ে কথা বলবো। আপনি জানেন রুষা ফেরার টিকিট ক্যান্সেল করে দিচ্ছে, বলছে এখন ফিরবে না। মানে? শেখর কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলার ভঙ্গিমার বদলে কাতর গলায় বলল, আপনি তো আপনার বোনকে আমার থেকে বেটার চেনেন। জানেন তো নিজের জেদ কিছুতেই ছাড়তে পারে না। কিন্তু এদিকে আমি ছেলেকে নিয়ে খুব সমস্যায় পড়ে গেলাম। অনেকটা সময় জিকোকে বাড়িতে একা রাখতে হচ্ছে। চারদিকে ইলেকট্রিক্যাল জিনিসপত্র ছড়িয়ে আছে। যে কোনো দিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আর এখন ইন্ডিয়া যাওয়া আমার পক্ষে নেক্সট টু ইম্পসিবল। প্লিজ দাদা, আপনি ওর কথা মেনে নিন। ও চলে আসুক, তারপরে না হয় নিজের মতো চেঞ্জ করে নেবেন। ঋষি হতবাক। সে ভাবতে পারছে না কোনো মা নিজের জেদ বজায় রাখতে সন্তানকে বাজি রাখতে পারে।
7 বছরের জিকোর মুখটা মনে পড়তেই ঋষির শরীর ঠান্ডা স্রোত বয়ে গেল। শেখর ব্যস্ত গলায় আবার বলল, দাদা প্লিজ সকালে একটু মিটিয়ে নিন। খুব শান্ত গলায় ঋষি বলল, দেখছি। গল্পটি কেমন লাগলো আপনাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।